গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু কেএস স্টাডি। দেখো, তোমাদের আজকে থেকে এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার জিকের একদম নতুন একটা সিরিজ স্টার্ট হবে, যেটা তোমাদের এসএসসি জিডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার, এসএসসি জিডি কনস্টেবল পিওয়াই কিউ বলে প্লেলিস্টের নাম আমি তোমাদের করে দেবো। এবং এটা তোমাদের কেএস স্টাডিতেই হবে। সপ্তাহে আমি তোমাদের 3 দিন করাবো। ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স আমি তোমাদের এখানে করানোর চেষ্টা করব। সম্পূর্ণ ফ্রিতে ওপেন করা থাকবে ইউটিউবে। তোমরা সন্ধ্যাবেলা 6টা থেকে এই ক্লাসটা করতে পারবে, এবং এই ক্লাসটা তোমাদের লাইভই হবে আজকের জন্য। শুধুমাত্র এটা তোমাদের রেকর্ডেড থাকছে। ফার্স্ট ক্লাস, আরও একবার আমি রুটিনটা বলে দিই। এই ক্লাসটা তোমাদের সন্ধ্যাবেলা 6টা থেকে হবে, এবং সোম, বুধ, শুক্র এই 3টে দিন তোমরা এই ক্লাসটা করতে পারবে। আদারওয়াইজ তোমাদের এসএসসি জিডির ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস, সেটা কিন্তু 9:30টাতে সোম, বুধ, শুক্র হচ্ছে। তোমরা এটা একটু ফলো করতে পারো এসএসসি জিডির জন্য স্পেশালি। ওকে, যারা যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ সবাই কেস স্টাডি চ্যানেলটাকে ফলো করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো। তোমাদের জন্য ফুল প্রিপারেশন এখানে কিন্তু স্টার্ট হচ্ছে। ওকে, ডাউনলোড করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, পিডিএফ মক টেস্ট আর নোটসের জন্য। এছাড়া তোমাদের প্রাপ্তি ব্যাচ এসএসসি জিডির জন্য রয়েছে স্পেশালি ফাউন্ডেশন ব্যাচ, A to Z সমস্ত জিনিস তোমাদের এই এসএসসি জিডির জন্য তোমরা কিন্তু এই ব্যাচটাতে পাবে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তার সাথে সাথে তোমরা এখানে পাবে ফুল লেন্থ মক টেস্ট, আর প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পিডিএফ সমস্ত জিনিসটা এই প্রাপ্তি ব্যাচে রয়েছে। আরও ফার্দার কোনো ডিসকাশনের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা আমি আজকে 2022-এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। হিমবাহ সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? হিমবাহটা আমরা কোথায় দেখতে পাই? দেখো, এখানে অপশনে মালভূমি, সমভূমি, পর্বত আর নদী রয়েছে। তো এটা আমরা পর্বতে দেখতে পাই। হিমবাহ বরফের বিরাট চলমান একটা স্তূপ। সাধারণত পার্বত্য অঞ্চলে শীতকালে তুষার পড়ার হার গ্রীষ্মে গলনের হারের চেয়ে বেশি হলে পাহাড়ের উপরে তুষার জমতে শুরু করে এবং জমে শক্ত বরফে পরিণত হয়। আর এই বরফ জমা এলাকাটিকে বরফক্ষেত্র বা আইসফিল্ড বলে। তারপরে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রতি গ্রামীণ পরিবারে প্রতি বছর কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়? তো দেখো, এটা 100 দিনের নিশ্চয়তা কিন্তু দেয়। ওকে, গ্রামীণ জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ প্রদান এবং দারিদ্র্য হ্রাস করার জন্য 2005 সালে এনআরইজিএ এটা তোমার কিন্তু করা হয়েছিল, মানে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট। এই আইনটা একটা আর্থিক বছরে প্রতিটা গ্রামীণ পরিবারকে 100 দিনের মজুরি কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। এই যে কথাটা এখানে বললাম, এটাও কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে। এই যে দেখো 100 দিন, সেখান থেকেই প্রশ্ন এসেছে। সুতরাং যেগুলো আমি তোমাদেরকে এক্সট্রা বলি প্রত্যেকটা ক্লাসে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন হয়। ওকে, আর কত সালে এটা চালু হয়েছিল সেটাও ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে। আর এইটা মনে রাখবে আমাদের যখন এটা মানে 1991 সালে তখন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে 1991 সালে কে প্রধানমন্ত্রী ছিলেন? পিভি নরসিংহ রাও। তো তিনি প্রথম এই এনআরইজিএ আইনের প্রস্তাব করেছিলেন। তারপরে রাজ্যের আইনসভার নিম্ন কক্ষকে কি বলা হয়? রাজ্যের আইনসভার নিম্ন কক্ষকে কি বলে? বিধানসভা বলে। এইটা হচ্ছে আমাদের রাজ্য আইনসভার উচ্চ কক্ষ। যেমন তোমার মানে আমাদের সংসদের পার্লামেন্টের কি থাকে? লোকসভা আর রাজ্যসভা থাকে। লোকসভাটা নিম্নকক্ষ হয়, রাজ্যসভা হয় কি? উচ্চকক্ষ। তাই তো, এটা সংসদের জন্য, আমাদের ইন্ডিয়ান সেন্ট্রালের জন্য। আর স্টেটের জন্য কি হয়? বিধানসভা, বিধান পরিষদ। ওকে, তো এটা উচ্চ বিধান পরিষদটা, আর বিধানসভা হচ্ছে তোমার নিম্ন। সাধারণত 5 বছর বিধানসভার মেয়াদ থাকে, তাই তো। তারপরে বিধানসভা ভোট হয়, আবার চেঞ্জ হয়ে যায়। তারপরে সেওয়া, সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন। সেওয়া ব্যাংক গুজরাটের একটি সমবায় ব্যাংক। তো ভারতে কোন সালে চালু হয়েছিল? সমবায় ব্যাংক মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল একটা ব্যাংক তৈরি করে তাদেরই স্বার্থে আর কি। তাদেরই যখন যা দরকার হয় সেখান থেকে লোন নেয়, তারাই টাকা জমায়। এই ধরনের ব্যাংকগুলোকে আমরা সমবায় ব্যাংক বলি। তো 1974 সালে স্বকর্মসংস্থান মহিলা সমিতি, এটার ফুল ফর্ম সেলফ এমপ্লয়েড ওমেন অ্যাসোসিয়েশন, একটা সংস্থা। এটা সেবা, এটা তোমার 1974 সালে মানে প্রতিষ্ঠিত হয়েছিল, মানে মহিলাদের ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে দেখো। তারপরে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে গৃহীত হয়? ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য, এটা ইউএসএসআর।
ঠিক আছে, রাশিয়া থেকে এটা গৃহীত হয়েছিল। 1976 সাল 42তম সংশোধনী আইন, ঠিক আছে, এর মাধ্যমে এটা যুক্ত করা হয়। আর এই দায়িত্বগুলো প্রাক্তন ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স এর সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তারপরে সাতবাহনরা ভারতের অঞ্চলের একটি শক্তিশালী রাজবংশ ছিল। এখানে একটা শূন্য স্থান হবে, ভারতের ড্যাশ অঞ্চলের একটি শক্তিশালী রাজবংশ ছিল, তো এখানে দক্ষিণ হয়ে যাবে। শিমুক ছিলেন সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সাতবাহন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠান। প্রথম সাতকর্ণী কে ছিলেন? শিমুকের পুত্র। 230 খ্রিস্টপূর্বাব্দ থেকে 220 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের বিভিন্ন অংশে শাসন করেছিল এই সাতবাহন রাজবংশ। তারপরে ঔপনিবেশিক ভারতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নিচের কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, ভারত সভা। এটাকে আমরা আমাদের যে জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস তার বেশ বলি। এটা কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে, এবং কে করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেছিলেন এবং আনন্দমোহন বসু করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে এটা করে রাখবে, এটা অনেক পরীক্ষাতেই তোমাদের আসে। তারপরে সবুজ বিপ্লব খাদ্যশস্যের ফলন বাড়িয়েছে এবং এইভাবে ভারতীয় অর্থনীতিতে কিরূপ অবদান রেখেছে? দেখো, এটা এসএসসি জিডি কনস্টেবল 2022-এই এসেছে, তো এটা ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ, মানে সবুজ বিপ্লব খাদ্যের শস্যের ফলন বাড়িয়েছে, এইভাবে ভারতীয় অর্থনীতিতে কিরূপ অবদান, মানে সবুজ বিপ্লব কি পজিটিভ রেজাল্ট এনেছিল আমাদের ভারতের অর্থনীতিতে। ইস্ট এবং হাইড্রোজেন পারক্সাইড কি তৈরি করে? ইস্ট এবং হাইড্রোজেন পারক্সাইড এটা তৈরি করে কি? অক্সিজেন। তারপরে কে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী? তোমাদের দেখো এগুলো তো আসবেই, স্টেট ওয়াইজ তোমাদের জিকে আমাদের প্রাপ্তি ব্যাচে ওখানে রয়েইছে, যেখান থেকে তোমাদের অনেক প্রশ্ন চলে আসবে, একদম শিওর আসবে এরকম ব্যাপার, প্রত্যেক বছরই এসেছে, বিগত কয়েক বছরে আমি তোমাদের বলেছি। পুষ্কর সিং ধামি এটা আমাদের কারেক্ট আনসার হবে। ভারতীয় জনতা পার্টির সদস্য এবং উত্তরাখণ্ড বিধানসভার খাটিমা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন ইনি। তারপরে ভারত কতবার পুরুষদের হকি বিশ্বকাপ জিতেছে? ভারত এখনো পর্যন্ত একবার হকি বিশ্বকাপ কিন্তু জিতেছে। পুরুষদের হকি বিশ্বকাপের কথা এখানে বলা হয়েছে। 1975 সালে জিতেছিল ভারত হকি বিশ্বকাপ, একবারই জিতেছিল। এবং আমাদের ভারতের এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ভালো করে সবাই মনে রাখবে, ভারতের হকি দল অলিম্পিকে এখনো পর্যন্ত সব থেকে বেশি সফল দল, কিন্তু এটাও আবার ঠিক, মানে অলিম্পিকে দেখতে গেলে এখনো পর্যন্ত সব থেকে সফল দল হচ্ছে আমাদের ভারতের হকি দল। মোট 8বার স্বর্ণপদক জিতেছে, সোনা জিতেছে, যদিও রিসেন্টে জিততে পারেনি, কিন্তু 1928, 32, 36, 48, 52, 56, 64, 80 এই বছরগুলোতে আমাদের ভারত কিন্তু এখনো পর্যন্ত জিতেছে, মোট মানে 8বার সোনা পেয়েছে। আর কোনো না কোনো বছরে তোমার ব্রোঞ্জ, তারপর সিলভার এগুলো পেয়েই থাকে, তার মধ্যে 8বার সোনা পেয়েছে আমাদের ভারতের হকি দল, ঠিক আছে। কিন্তু পুরুষদের হকি বিশ্বকাপে মাত্র একবার জিতেছিল 1975-এ। নিচের কোনটি পর্যায় সারণীতে 1700 শ্রেণীতে রয়েছে? 1700 শ্রেণী মানে আর কি 17তম শ্রেণীতে রয়েছে আর কি। 17th যে শ্রেণী আমাদের রয়েছে সেখানে রয়েছে তোমার হ্যালোজেন। খুব ইম্পর্টেন্ট, পর্যায় সারণী থেকে অনেক প্রশ্ন আসে তোমাদের। তো 17তম যে শ্রেণীটা, এটা 7A বা শ্রেণী 17 নামেও পরিচিত। এই শ্রেণীর মৌলগুলো হ্যালোজেন নামে পরিচিত, ঠিক আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টারিন এগুলো হচ্ছে সব এর মধ্যে রয়েছে। নোবেল গ্যাসগুলোর পর্যায় সারণীতে 18তম শ্রেণীতে রয়েছে, এটাও মনে রাখবে। নোবেল গ্যাস মানে 18, হ্যালোজেন মানে 17। চ্যালকোজেন যদি বলে সেটা হচ্ছে 16তম, ঠিক আছে। বোরন পর্যায় শ্রেণী, এটা হচ্ছে 13তম। তারপরে সবুজ বিপ্লবের ফলে কোন ফসল বেশি লাভবান হয়েছে? এর মধ্যে একটু আগেই দেখলাম, দেখো সবুজ বিপ্লব থেকে কীরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসছে, খাদ্যশস্য, ঠিক আছে। নর্মদা নদী নিচের কোন স্থানে উৎপন্ন হয়েছে? নর্মদা নদী খুব পরিচিত একটা প্রশ্ন, অমরকণ্টক পাহাড় থেকে এটা উৎপত্তি হয়েছে। অমরকণ্টকের অনুপপুর জেলার নর্মদা কুণ্ড থেকে নর্মদা নদীর উৎপত্তি, আর আরব সাগরের খাম্বাত উপসাগরে এসে এটা উপনীত হয়েছে। নর্মদাকে রেওয়া নদীও বলা হয়, মনে রাখবে কিন্তু এটা। তারপরে নিচের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে তার সীমান্ত ভাগ করে না? চীনের সাথে সীমান্ত ভাগ করে না বলেছে, কি হয়ে যাবে? উত্তরপ্রদেশ। তোমাদের ট্রিকের সাহায্যে এগুলো প্রাপ্তি হয়েছে, আমি তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে। উত্তরপ্রদেশ, এটা চীন ভারতের 4টে রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে, লাদাখ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর হিমাচল প্রদেশ। তারপরে ফৌজদারি কার্যবিধি কোডটি ভারতে কোন সালে প্রণীত হয়েছিল? ফৌজদারি কার্যবিধি কোড
এটা 1973 সালে প্রণীত হয়েছিল। ফৌজদারি কার্যবিধি কোড হচ্ছে একটা পদ্ধতিগত আইন যেটা ভারতে ফৌজদারি মামলার তদন্ত আর বিচার প্রক্রিয়া পরিচালনা করে। তামিল অঞ্চলে সঙ্গম যুগে দাস সহ ভূমিহীন শ্রমিকরা কি নামে পরিচিত ছিল? তো এখানে আমরা কি বলবো? কাদাইশিয়ার আর আদিমাই। তামিল অঞ্চলে বড় জমির মালিকরা ভিল্লার নামে পরিচিত, সাধারণত লাঙল চাষিরা উজাভার নামে পরিচিত, আর ভূমিহীন শ্রমিকরা কৃতদাসরা কাদাইশিয়ার এবং আদিমাই নামে পরিচিত। তারপরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কে দায়ী? জেনারেল ডায়ার, ইনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? 1919 সালের 13 এপ্রিল হয়েছিল। কোথায় হয়েছিল? অমৃতসরে হয়েছিল। কবে হয়েছিল? বৈশাখীর দিনে হয়েছিল। এবং এটা কিসের বিরুদ্ধে হয়েছিল সেটাও মনে রাখবে, রাওলাট আইনের বিরুদ্ধে। রাওলাট বা ব্ল্যাক অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট, এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব আসে। এটাকে আমরা কালা আইন বলি বা আমরা এটাকে কি বলি? ব্ল্যাক অ্যাক্ট বলি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এমন কোনো পরীক্ষা নেই যেখানে তোমাদের জালিয়ানওয়ালাবাগ নিয়ে প্রশ্ন আসেনি। 1919 সালের এই জালিয়ানওয়ালাবাগ খুব ভালো করে মনে রাখবে। তারপরে নিচের কোনটি একটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম যেটা একটি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেন পরিচালনা করতে সক্ষম করে? এটা কি হয়ে যাবে আমাদের? ইন্টারনেট ব্যাংকিং। দেখো, নিচের কোন রাজ্যে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস আয়োজিত হয়েছিল? এটা কি বলবে? উড়িষ্যা। উৎপাদন খাতগুলোকে সাধারণ এবং অর্থনৈতিক উন্নয়নের কোন অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়? মেরুদণ্ড। কোষ একটি জীবের কিরূপ জীবন্ত অংশ? ক্ষুদ্রতম। মৌলিক কর্তব্যের তালিকার উপধারা জি কি নিয়ে কাজ করে? এটা কাজ করে প্রাকৃতিক পরিবেশ রক্ষা আর উন্নত করা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা আর উন্নত করা। এটা হচ্ছে আমাদের যে উপধারা জি, সেটা। ভারতীয় সংবিধানের পার্ট 4-এ আছে, 51A ধারাতে রয়েছে। খুব ভালো করে মনে রাখতে হবে। মৌলিক কর্তব্য পার্ট 4-এ 51A ধারা, এটা নেওয়া হচ্ছে সোভিয়েতের সংবিধান ইউএসএসআর থেকে, যেখানে কিন্তু মৌলিক কর্তব্যের ধারণার উদ্ভব হয়েছিল। এখানে আরও একটা পয়েন্ট আমি তোমাদের বললাম, খেয়াল করবে, এই ইউএসএসআর থেকে কিন্তু মৌলিক কর্তব্যের ধারণাটার উদ্ভব হয়েছিল। 1976 সালে শরণ সিং কমিটি দ্বারা মৌলিক দায়িত্বের সুপারিশও করা হয়েছিল। 1976 সালের 42তম সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে 10টা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। ধারা 51A জি এটা কি বলে ক্লিয়ারলি যদি আমরা দেখি, বন ও হ্রদ নদী এবং বন্য প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নত করা এবং জীবিত প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। ঠিক আছে, তারপরে ভারতে সবুজ বিপ্লবের লক্ষ্য কি ছিল? ভারতে সবুজ বিপ্লবের লক্ষ্য ছিল জাতীয় খাদ্য নিরাপত্তা। সংসদীয় পদ্ধতিতে কোরাম কিসের হিসাবে বোঝা যায়? সংসদীয় পদ্ধতিতে কোরাম এটা কক্ষের ব্যবসা চালানোর জন্য সর্বনিম্ন শক্তি, মনে রাখবে। IPR 1956 এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি স্থাপন করে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। IPR মানে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন। ঠিক আছে, এটা একটা রেজলিউশন যেটা ভারতীয় সংসদ 1956 সালের এপ্রিল মাসে গ্রহণ করেছিল। এটাকে ভারতের অর্থনৈতিক সংবিধান বা রাজ্য পুঁজিবাদের বাইবেল হিসাবেও গণ্য করা হয়েছিল। তারপরে ভারতে আন্তঃধর্মীয় বিবাহ এই আইনের অধীনে সম্পাদিত হয়। কোন আইনের অধীনে সম্পাদিত হয়? বিশেষ বিবাহ আইন। ভারতে সবুজ বিপ্লব 1960-এর দশকের শেষের দিকে ড্যাশেতে শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? পাঞ্জাবে শুরু হয়েছিল। ভারতে সবুজ বিপ্লবের মূল স্থপতি কে ছিলেন? MS স্বামীনাথন, যাকে প্রায় ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয়। তারপরে শিল্পগতভাবে উন্নত নগর কেন্দ্রগুলি সাধারণত কি দ্বারা বেষ্টিত হয়? কি হবে এটা? কৃষি প্রধান গ্রামীণ পশ্চিমাঞ্চল। কৃষি প্রধান গ্রামীণ পশ্চিমাঞ্চল। যারা নিয়মিত দারিদ্র সীমার মধ্যে এবং বাইরে চলে যায় তাদের জন্য ব্যবহৃত শব্দ কোনটা? মন্থন দরিদ্র। এটা এমন কিছু লোকেদের বোঝায় যাদের আয় মানে ইনকাম দরিদ্র সীমার আশেপাশে ওঠানামা করে। দরিদ্র সীমা মানে ধরো
এই যে ধরো আমাদের প্রভার্টি লাইন, এর ঠিক আশেপাশে করে, এর উপরে থাকলে আমরা বলি এপিএল, অ্যাবভ প্রভার্টি লাইন, নিচে থাকলে বলি বিপিএল। তো এর আশেপাশে ওঠানামা করে যাদের, তাদেরকে আমরা মন্থন দরিদ্র বলি। ড্যাশ রাজ্যগুলিতে মন্ত্রীদের পদ এবং পোর্টফোলিও বরাদ্দ করে। কে করে এটা? এটা করে মুখ্যমন্ত্রী। নিচের তালিকা থেকে একটি বামন গ্রহ চিহ্নিত করতে হবে তোমাদেরকে। বামন গ্রহের মধ্যে কোনটা? প্লুটো একটা বামন গ্রহ। এটা আমাদের সৌরজগতে 5টা বামন গ্রহ আছে, মনে রাখবে। সিরিস, প্লুটো, হাউমিয়া, মেকমেক আর এরিস। ড্যাশ মৌলিক কর্তব্যগুলো ভারতীয় সংবিধানের পার্ট 4 এর অনুচ্ছেদ ড্যাশে তালিকাভুক্ত করা হয়েছে। কত নম্বর অনুচ্ছেদে করা হয়েছে এবং কতগুলো মৌলিক কর্তব্য? তো 11টা তো আমরা জানি, আর 51 একটু আগেই তোমাদেরকে বললাম, মানে অপশন এই হয়ে যাবে। 2020 গ্রীষ্মকালীন প্যারালিম্পিক ড্যাশ দ্বারা আয়োজিত হয়েছিল। এগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলেই পাবে। নলেজ অ্যাকাউন্টে প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়, ওখান থেকে একটু দেখো, তোমরা করতে পারবে। জাপান হয়ে যাবে। 2020 গ্রীষ্মকালীন, এটা দেখো 2022-এ কিন্তু 2020টা পড়েছে, তার মানে এবারে কিন্তু তোমাদের 2024-এরটা পড়াটা খুবই স্বাভাবিক। তো আমি তোমাদেরকে এগুলো যারা যারা প্রাপ্তি ব্যাচে আছো তাদেরকে তো দিয়েইছি, প্লাস নলেজ অ্যাকাউন্টের চ্যানেলেও তোমাদেরকে দেওয়া আছে, ওখান থেকে করে নেবে। তারপরে যে ব্যক্তি বা সত্তা চেকটা লিখেছেন তার অর্থ, তাকে অর্থ প্রদানকারী বা ড্যাশ বলা হয়। কি বলা হয়? অর্থ প্রদানকারী বলা হয়, অথবা তাকে বাংলায় বলা হয় ড্রয়ার। অ্যাকচুয়ালি ইংরাজিতেই বলা হয় ড্রয়ার। যে চেকটা লিখছেন। শের খান ড্যাশ সালে চৌসার হুমায়ুনকে পরাজিত করে। চৌসারে পরাজিত করেছিল হুমায়ুনকে। কে? 1539-এ শের খান। এটা 1539-এর 26শে জুন হয়েছিল। কখনো কখনো তারিখটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, খেয়াল রাখবে। গঙ্গা নদীর উত্তর তীরে চৌসা নামক স্থানে শের খান আর মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের বাহিনীর মধ্যে এটা হয়েছিল, আর এই যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেছিল। তারপরে নিচের কোনটি অশোকের শাসন আমলে একটি প্রাদেশিক রাজধানী ছিল? অশোকের সময় প্রাদেশিক রাজধানী এখানে তক্ষশিলা এবং উজ্জয়িনী, দুটোই হবে। 2022 সালের সেপ্টেম্বরে ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? 16তম অ্যাটর্নি জেনারেল 2022-এ। দেখো এটা কিন্তু 2022-এর প্রশ্ন, খেয়াল রাখবে। আর ভেঙ্কটরামানি তখন ছিলেন। ঠিক আছে, এইটা কিন্তু মানে আপডেট হওয়ার ব্যাপার রয়েছে। আমি তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার যেহেতু করাচ্ছি, কীরকম প্রশ্ন এসেছে তোমরা যারা পরবর্তীতে দেখবে তাদের ক্ষেত্রে তাহলে চেঞ্জ করে নিতে হবে। দেখো আমি বলে দিই, ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল এখন আর ভেঙ্কটরামানি। প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন MC সোতালওয়াদ। ইনি হচ্ছেন আমাদের ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা, ভারতের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি নিযুক্ত করে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে? সংবিধানের অনুচ্ছেদ 76-এ আছে এটা। যৌথ অধিবেশন সহ সংসদের উভয় সভায় সকল কার্যক্রমের কথা বলার এবং অংশ নেওয়ার অধিকার তার রয়েছে, এবং ভোটাধিকার নেই। খুব ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদের প্রশ্ন চলে আসে নিম্নের কার মধ্যে ভোটাধিকার নেই, তো তখন তোমরা এটা বলবে। সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টে প্রদত্ত যে কোনো রেফারেন্সে ভারত সরকারের প্রতিনিধিত্ব করা, এনার কাজ এগুলো। খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে ড্যাশ বলে। কি বলে? খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে বলা হয় ট্রফিক পর্যায়। আর ড্যাশ হলো ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সূত্র। CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সূত্র। ইথানোয়িক অ্যাসিড মানে হচ্ছে CH3COOH। এটাকে অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়, ভিনিগারও বলা হয় অনেক সময়। ঠিক আছে, এর অনেকগুলো নাম রয়েছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে প্রাপ্তি ব্যাচ যেটা আছে, এখানে তোমরা সমস্ত জিডি, MTS, CHSL এর ফুল প্রিপারেশান A to Z একদম প্রিপারেশান করতে পারবে, উইথ আমাদের সাথে 24/7 হোয়াটসঅ্যাপে কানেক্ট থেকে। কোথাও কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে তোমরা কানেক্ট করে এই জিনিসগুলো করতে পারবে। সেই ফেসিলিটিস কিন্তু তোমাদের নলেজ অ্যাকাউন্টে একমাত্র দেয়। আর টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম থেকে তোমরা সমস্ত ইউটিউবের ক্লাসগুলো ঠিকঠাকভাবে নোটিফিকেশান পাবে। যারা রেলের প্রিপারেশান নিচ্ছ তারা SSC রেলের কম্বো ব্যাচও এখান থেকে অপশান আছে, তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ ক্লার্কশিপের মেন, পরিবর্তন ব্যাচ কোর্স WBP-KPর জন্য, বা আলাদাভাবে রেলের ব্যাচ কোর্স, এগুলো সবকটাই অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা ডেমো ক্লাস, ডেমো PDF তোমরা আমাদের অ্যাপের এই পেইড কোর্সে গিয়ে দেখতে পারবে। ওখান থেকে দেখে
এই নাম্বারে যোগাযোগ করে নাও যদি তোমাদের কোনো কোয়ারিজ, কোনো হেল্প দরকার হয়। আর অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।